ডান। অর্ণব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা তিনজন। যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছু হয়নি। তাকিয়ে দেখ, গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথা কানে পৌঁছতেই সচকিত হয়ে তড়িৎ গতিতে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র, এবং আর এক সেকেন্ড অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে, তাই অ্যালিসের বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যে আটকা পড়ে গিয়েছে। বাইরে এসে এলিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাতে টান দিয়ে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃতিক। হঠাৎ অ্যালিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। অ্যালিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলতে যাবে, তার ফুরসত না দিয়ে ওর হাত ধরে অর্ণবও দৌড়াতে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতেই কৃতিক বলল, তাড়াতাড়ি চল, ওরু ভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই? অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। কৃতিক অর্ণবের দিকে তাকিয়ে শোধালো, অর্ণব, কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতেই অর্ণব মিনমিনিয়ে জবাব দিল, তাড়াহুড়োয় মাথায় কিছুই আসেনি, তাই অ্যালিসার নাম দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহাম্মক বনে গেল। কৃতিক দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, আগে বলবি না? জলদি দৌড়া। ক্লাবের নিচেই বাইক রাখা ছিল। একটা বাইকে কৃতিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে অ্যালিসার অর্ণব। অর্ণব রাইড করতে পারে না, তাই অ্যালিসে ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশ কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত। ব্যাপারটা বুঝে আসতে বাইকে বসে গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃতিক রাইড করতে করতেই বলল, কিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগেই তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি। তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুড়তে? তোর গায়ে তো আর লাগেনি। আমার নিশানার উপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কৃতিক মৃদু হেসে বলল, মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। কৃতিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ালো। বাংলাদেশের কথা মনে পড়তে সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরু। অরুর কথা মাথায় আসতেই কৃতিক বলে, সায়র, ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলতেই হাওয়ার ব্যাগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেব তো। এই বলে আবারও ফ্লাইওভারে টার্ন নিল কৃতিক। সামনে পেছনে চারিদিকে সবকিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভন ভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়ি ভুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থর থরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবু এখনও হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক। রুমে এসে মনে মনে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করেছে সায়র। হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতেই কটমট করে সায়র বলল, কোন অলক্ষীণ ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে, তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। স্যার কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ দাপ দাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃত্তিক দাঁতে দাঁত পিষে বলল, আমার অরু কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসল সায়র। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর সমস্যা কী থেকে? অরু হারিয়ে গেলেই তুই সব সময় আমাকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর অরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেট কৃতিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর অরু নেই। সায়রের ফাজলামো গায়ে না মেখে কৃতিক পুনরায় শোধালো, দেখেছিস কিনা সেটা বল। কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক ঢুক গিলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র। কৃতিক সায়রকে ছেড়ে অ্যালিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ল। ওরা ও মাত্রই রুবেশে প্রবেশ করেছিল। কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে অ্যালিসা শোধালো, কি হয়েছে জেকে? অ্যালিসার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বারও ঠকেছে মেয়েটা।
বাবার হাতে মরতে মরতে কোনো মনে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুরে শান্ত স্বরে কৃতিক বলল, অরুকে দেখেছিস এলিসা? অ্যালিসা ভ্রু কুঞ্চিত করে বলল, কেন রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞেস করছি। ততক্ষণে অর্ণবও নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে ও বলল, চল রিসিপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওখান থেকেই বেরিয়েছে। অর্ণবের কথায় যুক্তিসঙ্গত মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকেই এগিয়ে গেল কৃতিক। ওরা চারজন রিসিপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগেই বেরিয়েছে অরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসিপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করে নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতে মার খেতে খেতে অরুর খবর আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেশ সামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনার মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘণ্টাখানিক সি বিচের এ মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণবক অরুকে খুঁজছে হন্য হয়ে। রাত যখন প্রায় 10টা ছুঁই ছুঁই, চারিদিকে খুঁতখুঁটে আধার ছাপিয়ে সাগরের তীর আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাতে গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বেজায় অস্থির লাগছে, চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়ে ওর চোখ আটকে যায় অদূরে থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থির না হয়ে হনহনিয়ে হাঁটা ধরল অরুর পানে। অনেকটা দূরত্ব খুঁজে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ। রিপ অরোরা শেখ। অরুর পেছনে আরও দুইটা থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাটাই। কৃতিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চোর মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টে দু হাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজের বুকের মধ্যিখানে। এক্ষুনি গালে চর হামলে পড়বে সেই ভয়ে চোখ মুখ খিচেই রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতেই শরীরের শিহরণ জাগানো সেই স্যান্ডেলউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিট পিট করে চোখ খুলল ও। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরের শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না অরু। হাত পা কেমন অসাড় হয়ে আসে, কান গাল সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে উঠে ভেতরের সুপ্ত নারী সত্তাটা। অথচ কৃতিক ওকে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরে নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণের নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন সুরে শুধালো, অরু তোর বয়স কত? কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কিভাবে গিয়েছিলে? কোনোরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু। পরক্ষণে ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতোই করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অরু মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি অরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরু বলে, 18 বছর 6 মাস 13 দিন, এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল এবার কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে, এ কি আপনার জুতা কোথায়? পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নিকার্স দেখিয়ে সায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কিনা। অরু দ্রুত পায়ে সায়রের সামনে গিয়ে মিনতির সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলেই বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, কিন্তু উনি আবার ইংলিশ
পুরোপুরি বুঝতে পারেনি বোধহয়। অরুজা, এরিসার সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই কৃতিকের করা আদেশে আর নাকচ করতে পারেনি অরু। চুপচাপ চলে গিয়েছে অ্যালিসার হাত ধরে। ওদিকে সায়র, অর্ণব আর কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধহয় ওরা আর ঘুমাবে না। নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিক অপার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পান কৌড়িগুলো এখনও চিউচিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ারপ্লেসের দাউ দাউ অগ্নিশিখা। সেটা থেকে কাঠ কয়লা পোড়ানো মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ারপ্লেসের আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি হয়ে বসে পড়ল। অতপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণব ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, আমি জিজ্ঞেস করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরখ করায় ব্যস্ত। অর্ণব ওকে ডেকে বলে, সবাইকে রেখে অরুর প্রতি এত অবসেসড কেন তুই? কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়। আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্যে যদি তোর এতটা টান, তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ওর আমার সম্পর্কে আগুন পানি সমজটিলতা, তবুও ওকে আমার চাই, অ্যাট এনি কস্ট। সায়র পাশ থেকে বলে ওঠে, তাহলে তুই অরুর প্রেমে পড়েছিস? কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আই এম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে অরু আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পালতোলা ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল। সায়র আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানি চেয়ে আছে। দুজনের মনেই একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সব কিছু। তারপর খানিকক্ষণের নীরবতা ভেঙে বলতে শুরু করে, অরু যখন প্রথম কৃতিকপুঞ্জে আসে, তখন আমি সবে সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে অভিজাত্য, কর্তৃত্ব, পাওয়ার এসবই। কারণ ছোটবেলা থেকেই আমাকে এইটাই শেখানো হয়েছে, যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকেই ন্যানি, ট্রেনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলেই গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিওর হই, তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশে সবাইকে নিজেই কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচতো, তাতে আমার অন্তরে পৈশাসিক আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা ভেতরে ঢুকে গিয়েছে, যা এখনো বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রে আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছুই ছিল দিবা স্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সব কিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন মনে হতো নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাসিক তৃপ্তি আর কিছুতে নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি লোকদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোট্টবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল, সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি। তার সাথে মায়ের জাতিটাকে কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারিনি আমাকে। হয়তো ছোট থেকেই মায়ের মমতাহীন বেড়ে ওঠা সেজন্য। এভাবেই হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ তার হদিস জানতো না।
বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুশয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে পারেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও 2 সদস্যের, অরু আর অনু। ওদের বাবার সম্বন্ধে আমার কিছুই জানা নেই, জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না। না আমার এসবে কিছুই আসে যেত, আর কিভাবেই বা আসবে? পরিবার কি জিনিস সে তো আমি জানি না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। ওই সময় অরুর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটাই বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবুও আমার রুমে সারাক্ষণ ওকে ঝুঁকিয়ে দিত মেয়েটা। সুযোগ পেলেই রুমে এসে এটা ওটা ধরতো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করে সায়র ফোরন কেটে বলে, তুই কী রে, এখন যার জন্য দেওয়ানা হয়ে চটপট করিস তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ ওরু আগের মতো এখনো আমার রুমে উকি ঝুঁকিয়ে দিত। আরে তুই ওকে ঠাস ঠাস করে মারতিস। অর্ণব সায়রকে থামিয়ে দিয়ে বলল, আহা, থাম তো তুই। জেকে তারপর কি হয়েছিল? কৃতিক পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখোমুখি দেখা হতো না। যদি হতো সেটা অরুর জন্য। অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভৎসনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জিদের বসে দ্বিতীয়বার আমার রুমে এলে আরো বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছর খানিক চলে যায়। তারপর একদিন এটুকু বলে থেমে যায় কৃতিক। সায়র অর্ণব দুজনে উৎকণ্ঠা নিয়ে শুধালো। তারপর একদিন এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সে রাতের কথা। পূর্ণিমার রাত, আকাশের ওপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিক কুঞ্জের মহলের ছাদটার আয়তন ছোট্টখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল অরু। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দস্তর কালো দিয়ে আবৃত লম্বা মতো কাউকে দেখতে পেয়ে অকস্মাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে অরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগে শক্ত হাতে ওর মুখ চেপে ধরে কৃতিক। অরু থেমে গিয়ে চোখ পিট পিট করে তাকাতে কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথায় উত্তর না দিয়ে অরু মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। কৃতিক অরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা। জলের ঘরে তোকে দেখতে ইচ্ছে করে না। কৃতিকের রক্তটা স্বভাব চরিত্র সবকিছুই অরুর জানা, তাই ও আর না বাড়িয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাত, কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে খুঁতখুঁটে অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়ে থরথর করে কাঁপছে কৃতিক। সন্ধ্যার রাতে দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টে হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটা বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝে জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিরকে হটিয়ে একটা মোমবাতি সমেত প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় টানা ঘোমটা। কৃতিক তখনও জ্বরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। অরু মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজের থেকে বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটরটাও নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি। তুই যা তো। কৃতিকের এহেন ধমকেও অরু যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর পাশ ঘেঁষে। অরুকে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে দেখে কৃতিক হুঁশকি স্বরে নাক টেনে বলে, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। অরু চোখ কাচুমাচু করে বলে, মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গিয়েছে। মামির অসুখ শুনে সকাল সকাল
আপাও নানা বাড়ি গিয়েছে, বলেছিলাম বিকালের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই। আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া। এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট চলে এলেই চলে যাব। অরুর আকুতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে অরুর জন্য বিছানাতেই জায়গা করে দিল কৃতিক। অরু টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। কৃতিক চোখ দুটো বন্ধ রেখে অরুর উদ্দেশ্যে বলে, ভালো করে বস, মারবো না। অরু এবার ভালোভাবেই বসে, হাতে থাকা জলপট্টিটা কৃতিকের কপালে রেখে দেয়। কৃতিক ভ্রুকুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল, অরু জানায়, জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটা প্রয়োজন, তাই নিয়ে এসেছি। অরুর কথা শুনে কৃতিক ওর মুখের পানে চাইল। গত 1.5 বছরে আজই বোধহয় এই প্রথম ঠিকভাবে অরুর মুখের দিকে চাইল কৃতিক। সদ্য কিশোরীদের রূপ নেওয়া কচি একটা চেহারা, টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলো, চেহারাটা অপসরীর মতোই সুন্দর লাগছে তীব্র জ্বরের ঘরে থাকা কৃতিকের নেশালো চোখ দুটোতে। হুট করে কেন যেন মনে হচ্ছে অরুর মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। কৃতিককে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে অরু ঠোঁট কামড়ে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আমার জন্য কেন করছিস এসব? কৃতিকের অজ্ঞাত প্রশ্নের উত্তর নেই অরুর কাছে। কী বা বলবে ও? দেখছে মানুষটা জ্বরে পড়ে যাচ্ছে, অথচ কাউকে মুখ ফুটে বলছে না অবধি। একা একাই কষ্ট সহ্য করছে, তাই তো হাতে করে জলপট্টিটা নিয়ে আসা। কি হলো, কিছু বল। অরু আস্তে করে জবাব দেয়, আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। কৃতিকের মতো পরিবারচ্যুত বেপরোয়া বেখেয়ালা মায়ের বাঁধনহীন ছেলের কাছে ওর অযাচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটা ছিল আকাশসম আন্তরিকতা। অরুর কথায় অধিক তাপমাত্রায় দাও দাও করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করে কেমন শীতল হয়ে গেল। উল্টে হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ তালে। হুট করেই মনে হতে লাগলো অরু ওর আপন, খুবই আপন। অরুর দিকে তাকিয়ে হিজিবিজি ভাবতে ভাবতেই কখন যে বিদ্যুৎ চলে এসেছে টের পায়নি কৃতিক। টের পাওয়ার কথাও নয়, কারণ এই রুমে এখনও আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে অরু বলে, বিদ্যুৎ চলে এসছে, এবার আমি যাই। কৃতিক অরুর হাত টেনে ধরে, ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানে বসে থাক আমার সামনে। কেন? কৃতিক হাসকি স্বরে জবাব দেয়, তোকে দেখবো তাই। কৃতিক শক্ত করে অরুর হাত ধরে রেখেছে। উপায়ন্তর না পেয়ে অরু সেখানেই বসে থাকে সারা রাত। এক পর্যায়ে ঝিমুতে ঝিমুতে কখন যে কৃতিকের বুকের উপরে ঘুমিয়ে পড়েছে সেটা অরুর অজানায় রয়ে যায়। অথচ কৃতিকের চোখে এক ফুটো ঘুম নেই। ও সারা রাত জেগে ঘোর লাগা চোখে অরুকে দেখেছে। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে। শেষমেশ অরু যখন কৃতিকের বুকেই ঘুমিয়ে পড়ে, তখন দ্বিতীয়বারের মতো আবারও হৃদস্পন্দন গতি হারায় কৃতিকের। ও চোখ দুটো বন্ধ করে হিসিয়ে বলে, তুই আমার গুরু, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখবো, সারা জীবন ধরে দেখবো। সেদিনের রাতের পর থেকে কৃতিকের হৃদয়ে বাসা বাঁধে অরুর প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম দাম নেই। শুধু হৃদমাঝারে বয়ে চলা এক সুপ্ত গভীর আর বেসামাল অনুভূতির ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় অরুর প্রতি নিজের দখলদারি। অরু যে রাস্তা দিয়ে স্কুলে যেত, সে রাস্তায় সবসময় দুজন লোক লাগানো থাকতো। অরু কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধু মহলে কোনো ছেলের আনাগোনা আছে কি না, সব কিছুরই পাই টু পাই খবর নিত কৃতিক। অরু আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে বলে সেদিনই বাপদাদার আমলের ঐতিহ্যবাহী আম গাছকে কেটে কুটে বাড়ি থেকে বিদায় করেছে কৃতিক। বাড়ির ঐতিহ্য বাবা দাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলায় ছেলের বেপরোয়া কাণ্ডে জামশেদ জায়েদ চৌধুরী ওকে হতবাক হয়েছিলেন। কিন্তু বলার মতো কিছুই নেই তার। কী বা বলবেন, ছেলে কি তার কথা শোনে? এভাবে সময়ের পরিবর্তন সেই আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত কৃতিক কুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় অরুর জন্য। কিশোরী অরুর মাথায় ঢোকে না হঠাৎ করে কৃতিক কেন তার উপর এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখন আসতো কখন যেত তারই হদিস থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলে কৃতিককে দেখতে পায় অরু। শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর করে জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখে কৃতিক।
চোখের সামনে থেকে সরলেই গালে এসে আছড়ে পড়ে শক্ত হাতের থাপ্পড়। থাপ্পড় খেয়ে ওরও কাঁদলে পুনরায় থাপ্পড়। এভাবেই দিন যাচ্ছিল। সবার অগোচরে ভেতরের সুপ্ত অনুভূতিগুলো তর তর করে বাড়ছিল কৃতিকের মাঝে। কৃতিকের হুটহাট করে পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ওর রুমের ধারে কাছেও ভেরে না ওরও। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম করে কৃতিক জোরে জোরে ডাকে, তবুও সেদিকে পা বাড়ায় না ওরু। তবে আজকে দুরু দুরু বুকে সে আসতেই হলো কৃতিকের রুমের সামনে। বাড়ির অফিস রুমে পার্টি অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত, অথচ কৃতিকের খবর নেই। মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে সে কি করছে কে জানে। মিটিংয়ের মাঝে সবাই তর্ক বিতর্কে ব্যস্ত, তাই জামশেদ চায়ন চৌধুরী ওরুকে ডেকে বলে, তোমার ঋত্বিক ভাইকে ডেকে দাও তো ওরু। তার কথা রাখতে আপাতত ভর সন্ধ্যাবেলা কৃতিকের রুমে কড়া নেড়েছে ওরু। ওরু কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ওকে হ্যাচকা টানে ভেতরে নিয়ে গেল কৃতিক। ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে ওরুর উদ্দেশ্যে বলে, গত 2 দিন ধরে ডাকছি তোকে, সামনে আসিস না কেন? কি সমস্যা? ওরু মুখে ঝামটি দিয়ে বলে, সব সময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পেছন পেছন ঘুরঘুর করতি, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমায় এত অপছন্দ করেন। এখন তো বুঝছি আমি আপনার সৎ বোন, তাই আমাকে দু চোখে দেখতে পারেন না আপনি। ওরুর কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে কৃতিকের হাত পড়তে দেরি হলো না। কৃতিক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই তোর মাঝে নেই, আর না আমি তোকে বোনের নজরে দেখি। মার খেয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসে ফুঁপিয়ে কাঁদছে ওরু। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের কুরুদ্ধ মস্তিষ্কটাকে স্থির করে ওরুর মুখোমুখি হয়ে বসে পড়ে কৃতিক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আম সরি অরু, খুব লেগেছে। কেন তুই আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলি ঠিক বুঝতে পারবি। ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমার। কৃতিকের মুখে আদুরে আওয়াজ শুনে অভিমানে ওরু এবার শব্দ করে কেঁদে উঠল। এভাবে নাক ফুলিয়ে কাদায় ওকে অনেক বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল কৃতিকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুট করে ওর গালে সশব্দে চুমু খেয়ে বসল কৃতিক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে যে কেউ পেছন দিক থেকে দেখলে ভুল বুঝতে পারে। হলো তাই। মিসেস আজমেরি শেখ বাড়িতেই ছিলেন সেদিন। কৃতিকের রুম থেকে মেয়ের ক্রন্দনরত আওয়াজ শুনেই বুঝে গিয়েছিলেন আবারও হয়তো তার ছোট মেয়েটাকে মেরেছে কৃতিক। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য কৃতিকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশের আগেই পা দুটো আটকে গেল তার। সন্ধ্যার রাতের আবছা আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় পার করছে কৃতিক। পার্টি অফিসের ছোট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে কৃতিকের গৌর মুখমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলে হয়তো নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তবু কিছুতেই থামানো যাচ্ছে না জামশেদ চায়ন চৌধুরীকে। রাগের তোপে থরথর করে কাঁপছেন তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটা বলে আঘাত করছেন নিজের একমাত্র ছেলেকে। ওরু অনু ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে আছে। জামশেদ চায়ন চৌধুরী ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকান নাচনেওয়ালির ছেলের চরিত্র এর চেয়ে আর ভালো হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে কৃতিকের মাথায় রক্ত উঠে যায়। উগ্রতার চরম সীমানায় পৌঁছে যায় ও। এবারও তাই হলো। চিৎকার দিয়ে নিজের বাবার মুখের উপর বলল, তুমিও সেই আমেরিকান নাচনেওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জামশেদ জায়ান আবারও ওকে সজোরে চড় মারলেন। অতঃপর আশেপাশে চেলাপেলাদের ডেকে বললেন, প্রাইভেট জেট ব্যবস্থা করো, আজ এই মুহূর্তেও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভিতরের পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গিয়েছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন। তার জন্য সবার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে। আজ এই মুহূর্তে জায়ান ঋত্বিক চৌধুরীর রাজনৈতিক পথ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানেই সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফেরো।
বাবার কথার পিঠে কৃতিক একটা তাচ্ছিলের হাসি ছুঁড়ে মারে। দলের লোকদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছো মেরে নিয়ে ছোট্ট ওরুর দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে, ফিরবো না, কোনোদিন ফিরবো না এদেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ কৃতিক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। কৃতিক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখন দোতলার দেওয়াল জোড়া জানালা দিয়ে ওর পানে অসহায়ের মতো তাকিয়েছিল অরু। কৃতিকও তাই। ও গাড়িতে বসেছিল ঠিকই, তবে হিংস্র দপদপে চোখ দুটো ছিল দোতলার জানালায় নিবদ্ধ। এক পর্যায়ে গাড়িটা যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবুও সেদিকে তাকিয়ে রয় অরু। কী নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছে ও আজ ওর জন্য বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জায়ান কৃতিক চৌধুরী। ওদিকে যেতে যেতেই কৃতিকের কেটে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাক সিটে গা এলি দিয়ে বিড়বিড়ালো সে, লাভ ইজ টেম্পোরারি বাট অবসেশন ইজ পার্মানেন্ট অ্যান্ড আই অ্যাম ডেঞ্জারাসলি অবসেসড উইথ ইউ অরোরা শেখ। খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটুখানি বড় হ। আমি অপেক্ষার প্রহর গুনছি।